ফান্ডামেন্টাল রাইটস অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এগুলো ধরে ধরে ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আছে। ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে। 12 থেকে 35 নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার 12 টু আর্টিকেল নাম্বার 35। ঠিক আছে, এরপর হচ্ছে এটা কত নম্বর পার্টে রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। রাইট রয়েছে 3 নম্বর পার্ট, পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইট রয়েছে। ঠিক আছে, পার্ট 1 এ রয়েছে, এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস এবং এগুলো জাস্টিসিয়েবল ইন নেচার। কিন্তু পার্ট 4 এর যে রাইটস গুলো রয়েছে সেগুলোকেই বলা হয় ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ স্টেট সেগুলোকে ঠিক করবে যে সেগুলোকে দেবে না দেবে না। ঠিক আছে, স্টেট যদি কোনো আইন না করে তার এগেইনস্টে, তাহলে সেগুলো তাদের অধিকারের মধ্যে আর পড়বে না। ঠিক আছে, এবং সেগুলো কোর্টে যাওয়া যাবে না, সেগুলো নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, তো পার্ট 3 রাইট গুলো হচ্ছে জাস্টিসিয়েবল এবং পার্ট 4 এর রাইট গুলো হচ্ছে নন জাস্টিসিয়েবল। এটা মনে রাখতে হবে। পার্ট 3 তে আছে ফান্ডামেন্টাল রাইট, এটা জাস্টিসিয়েবল। পার্ট 4 এ আছে ডিপিএসপি, এটা নন জাস্টিসিয়েবল। এছাড়া আরেকটা কি আছে, আচ্ছা এই যে পার্ট 4 এ, পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটস কে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটাকে বলা হয় ম্যাগনা কার্টা। কাকে বলা হয়? ফান্ডামেন্টাল রাইটস কে ম্যাগনা কার্টা। ঠিক আছে, আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল কোথা থেকে? ইউএসএ থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। ইউএসএ যে কনস্টিটিউশন সেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। ইউএসএ যে কনস্টিটিউশন সেটাকে, ইউএসএ এর কনস্টিটিউশনে আমরা বলি এটা ফান্ডামেন্টাল রাইটস, ওরা বলে ইউএসএ এর কনস্টিটিউশন বলে এটাকে বিল অফ রাইটস। ইউএসএ এর কনস্টিটিউশন এটাকে ডেসক্রাইব করা হয়েছে বিল অফ রাইটস নামে। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন ডেসক্রাইব করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস নামে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস কি এনসিওর করে? ফান্ডামেন্টাল রাইটস পলিটিক্যাল হারমোনি এনসিওর করে বা পলিটিক্যাল ডেমোক্রেসি এনসিওর করে। ঠিক আছে, আগে আমি বলেছি ফান্ডামেন্টাল রাইটস অরিজিনালি কত ধরনের ছিল, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি যখন কনস্টিটিউশন লাগু করা হয়েছে, এনঅ্যাক্টমেন্ট হয়েছে, তখন কত ধরনের মৌলিক অধিকার ছিল? তখন 7টা মৌলিক অধিকার ছিল। ঠিক আছে, তখন 7টা মৌলিক অধিকার ছিল। এখন কটা আছে? এখন আছে 6টা। 1950-এ ছিল 7টা অধিকার, মৌলিক অধিকার। এখন রয়েছে 6টা মৌলিক অধিকার। ঠিক আছে, কি কি মৌলিক অধিকার রয়েছে এবং কোনটাকে ডিলিট করা হয়েছে? ঠিক আছে, এখন কমে গেছে মৌলিক অধিকারের সংখ্যা, সেটা কি তো পড়বো। 1 নম্বর হচ্ছে রাইট অফ ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের অধিকার, আর্টিকেল 14 থেকে 18 নম্বর ধারা, সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। 2 নম্বর রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, আর্টিকেল 19, 19 নম্বর আর্টিকেল থেকে 22 নম্বর আর্টিকেল, রাইট টু ফ্রিডম, 19 নম্বর আর্টিকেল থেকে 22 নম্বর আর্টিকেল। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নম্বর ধারা। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারা। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, 25 থেকে 28 নম্বর ধারা। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, 29 থেকে 30 নম্বর ধারা। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, 29 থেকে 30 নম্বর ধারা। এবং রাইট টু প্রপার্টি, আর্টিকেল নাম্বার 31, রাইট টু প্রপার্টি, আর্টিকেল নাম্বার 31। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, 32 নম্বর ধারা। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা হচ্ছে 32 নম্বর ধারা। আচ্ছা, রাইট টু প্রপার্টি অ্যাক্ট, রাইট টু প্রপার্টি যেটা 31 নম্বর ধারা, এটা হচ্ছে সংবিধানের যে 44তম সংবিধানের সংশোধন, 1978 সালে সংবিধান সংশোধন করা হয়েছিল। এটা হচ্ছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট। এই 44 নম্বর অ্যামেন্ডমেন্টে এখানে এই সম্পত্তির অধিকারকে ডিলিট করে দেওয়া হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা এখন আর মৌলিক অধিকার নয়, অর্থাৎ সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকার নয়। 1978 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, 44তম অ্যামেন্ডমেন্ট, সেইখানে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং বাতিল করে এটার এখন স্ট্যাটাসটা কি? এখন এটাকে কি অধিকার তাহলে? এটা এখন আইনি অধিকার। ঠিক আছে, এটা কোন আর্টিকেলে জায়গা পেয়েছে? এখন এটা 300A আর্টিকেলে জায়গা পেয়েছে। 300A আর্টিকেলে এটা এখন স্থান পেয়েছে। এটাকে এখন লিগাল রাইটস বলা হয়। এটা এখন ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা লিগাল রাইটস। 300A আর্টিকেলে এই সম্পত্তির অধিকার, 31 নম্বর যে আর্টিকেলের যে বিষয়টা ছিল সম্পত্তির অধিকার, এটা এখন স্থান পেয়েছে। এটা এখন ফান্ডামেন্টাল রাইটস আর নয়। আচ্ছা, আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কিরকম নেচারের? আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো মানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো, এগুলো অ্যাবসলিউট নয়, এটা মনে রাখতে হবে। এগুলো অ্যাবসলিউট নয়, এটা হচ্ছে কোয়ালিফাইড। ঠিক আছে, আচ্ছা কোন আর্টিকেল, এগুলো হচ্ছে অ্যাবসলিউট নেচারের নয়, অর্থাৎ সবসময় এগুলো অ্যাপ্লিকেবল হবেই এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু কোয়ালিফাইড নেচারের, কোয়ালিফাইড মানে কখনো কখনো বিশেষ ছাড়, এটা বিশেষ ছাড় দেওয়া আছে, কখনো কখনো রিজনেবল রেস্ট্রিকশন এর উপর লাগানো হয়। ঠিক আছে, এগুলো অ্যাবসলিউট নয়, কোয়ালিফাইড নেচারের, এবং সার্টেন রেস্ট্রিকশন এখানে কখনো কখনো লাগানো হতে পারে। যেমন জরুরি অবস্থার সময় বা বিশেষ বিশেষ প্রভিশনে সেখানে লাগানো হতে পারে, তখন কোর্টও এখানে হস্তক্ষেপ করতে পারবে না, সেই সময় হচ্ছে কোনো একটা আইন তৈরি করা হচ্ছে, তখন যদি দেখা যায় আইন তৈরির সময় যে ফান্ডামেন্টাল রাইটকে সে অ্যাভয়েড করছে, অবহেলা করছে, তাহলে সেই রুলটা, সেই আইনটা নাল অ্যান্ড ভয়েড হিসেবে ঘোষিত হবে। এখানে আর্টিকেল নাম্বার 13 খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো আইন যদি ফান্ডামেন্টাল রাইটের পরিপন্থী হয়, তাহলে সেই আইন নাল অ্যান্ড ভয়েড রূপে গণ্য করা হবে। এটাই এখানে আর্টিকেল নাম্বার 13 বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 14 কি হচ্ছে? রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল নাম্বার 14 থেকে 18। 14 নম্বর ধারায় কি বলা হয়েছে না? রুল অফ ল, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল, অর্থাৎ আইনের সামনে সবাই সমান। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 14, এই যে রুল অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, এই যে জিনিসটা, আইনের সামনে সবাই সমান, এই জিনিসটা কোথা থেকে বড় করা হয়েছে? এটা কিন্তু ইংল্যান্ড থেকে বড় করা হয়েছে, ব্রিটেন থেকে বড় করা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে 15 নম্বর ধারায় কি বলা হয়েছে? জেন্ডার, কাস্ট, রিলিজিয়ন এইসব বেসিসে কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না, অর্থাৎ ছেলে মেয়ে, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোনো রকম ডিসক্রিমিনেশন হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আর্টিকেল নাম্বার 16, ইকুয়াল অপরচুনিটি অফ জব, গভর্নমেন্ট জব বিশেষ করে, সেখানে পাবলিক এমপ্লয়মেন্ট আর কি, পাবলিক এমপ্লয়মেন্ট মানে গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো আর্টিকেল নাম্বার 16 ইকুয়াল অপরচুনিটি, এবং সেখানেও বলা হয়েছে যে জেন্ডার, কাস্ট
নির্বিশেষে যে প্রভিশনগুলো রয়েছে সেখানে সব জায়গায় পাবলিক যে জব অপরচুনিটি সেখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না। এই আর্টিকেলে কিন্তু 15 এবং 16 নম্বর আর্টিকেলে কিন্তু মহিলা, শিশু এবং হচ্ছে এসসি এসটি এদের প্রভিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, মহিলা, শিশু, এসসি এসটি এদের প্রভিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা রাইট টু ইকুয়ালিটি বা ইকুয়াল রাইটস বিফোর ল, মানে আইনের সামনে সবাই সমান, এটা কি শুধু ভারতীয়দের জন্য? না, এটা ভারতীয়দের জন্য শুধু নয়, এটা বিদেশিদের জন্য, অর্থাৎ যেসব বিদেশিরা এখানে থাকে তাদের জন্য এই আইনটা বলবৎ করা হয়েছে যে রাইট টু ইকুয়ালিটিটা সবার জন্য, আইনের সামনে সবাই সমান, দেশি বিদেশি সবাই সমান। ঠিক আছে, তারপর 19 থেকে 22 নম্বর, আচ্ছা, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে শোষণের বিরুদ্ধে অধিকার, আমাদের যেন কেউ বঞ্চিত না করতে পারে, শোষণ না করতে পারে, সেই জন্য আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে। এটা হচ্ছে আর্টিকেল 23 এবং 24, এই দুটো আর্টিকেল 23 এবং 24 ধারা। যে এটা কি জিজ্ঞেস করা হয়, অর্থাৎ 25 থেকে 28 নম্বর ধারা, এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। তো এইটা জিজ্ঞেস করা হয় কত থেকে কত নম্বর ধারাগুলো ওই ধর্মীয় স্বাধীনতার অধিকার এইটাই বলা হয়েছে। তো এটা 25 থেকে 28 নম্বর ধারায় বলা হয়েছে। আচ্ছা, 25 নম্বর ধারায় হচ্ছে কোনো ইনস্টিটিউশনে, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান হয়, তো তাহলে সেখানে ধর্মীয় কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে সেখানে কেউ কম্পালসারি কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কম্পালসারি করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান যদি হয় তাকে কম্পালসারি করা যাবে না। ঠিক আছে, তাদের একটা ফ্রিডম থাকবে যে সেই অনুষ্ঠানে যোগ দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 28। এইটা কিন্তু আসার একটু, এটা জেনারেলি পরীক্ষায় অনেক সময় এসে থাকে। ঠিক আছে, আচ্ছা, 29 থেকে 30 নম্বর, 29 থেকে 30 নম্বর যে আর্টিকেল রয়েছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস 29 থেকে 30 নম্বর ধারা। আচ্ছা, এখানে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস বলতে কাকে বোঝানো হয়েছে, যে যে যারা ভাষাগত, যারা সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু যারা রয়েছে তাদের জন্য একটা তাদের তাদের নিজস্ব লিপি, তাদের নিজস্ব ভাষা, এগুলো সংরক্ষণ করার একটা অধিকার থাকবে। অর্থাৎ ভাষাগত সংখ্যালঘু এমন কিছু ভাষা রয়েছে যে যেগুলো দেশে খুব কম লোক সেই ভাষায় কথা বলে, তো সেক্ষেত্রে তাদের একটা অধিকার রয়েছে যে তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব ভাষা, এগুলোকে সংরক্ষণ করার। এবং 30 নম্বর ধারায় বলা হচ্ছে যে এই যে সংখ্যালঘু, এই যে ভাষাগত যে সংখ্যালঘুরা, অর্থাৎ মাইনরিটিস যারা, ল্যাঙ্গুয়েজ মাইনরিটিস যারা, তারা লিঙ্গুইস্টিক্স মাইনরিটি যারা, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের নিজস্ব স্কুল, কলেজ ইত্যাদি প্রতিস্থাপন করারও একটা অধিকার থাকবে। 29 নম্বর ধারায় বলা হয়েছে যে তাদের নিজস্ব ভাষা, লিপি ইত্যাদি সংরক্ষণ করার অধিকার রয়েছে। 2 নম্বর রয়েছে যে তাদের ওই যে অঞ্চল তারা যেখানে বসবাস করে বা কিছু, তো সেখানে তাদের নিজস্ব বিদ্যালয় বা অন্য কোনো স্কুল, কলেজ ইত্যাদি খোলার একটা অধিকার রয়েছে। যেমন তুমি মনে রাখো 31 নম্বর ধারা ছিল হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশন, অর্থাৎ 1950 সালে যখন সংবিধান যখন ফ্রেম করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, তখন কিন্তু সেখানে একটা আরেকটা ফান্ডামেন্টাল রাইটস ছিল, সেটা হচ্ছে কি সম্পত্তির অধিকার। ঠিক আছে, সেই সম্পত্তির অধিকার কিন্তু এখন আর এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে নেই, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, কত নম্বর ধারা এটাকে ডিলিট করা হয়েছে বা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে ডিলিট করা হয়েছে? যখন ডিলিট করা হয়েছে, যখন কিছু রিপিট করা হয়েছে বা মানে সেটাকে আর কি ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, তখন একটা অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন করতে হয়েছে। সেই কত নম্বর? 44তম সংবিধান সংশোধন। 44তম সংবিধান সংশোধন 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে ডিলিট করা হয়, প্রপার্টি রাইটকে, অর্থাৎ এটা আর ফান্ডামেন্টাল রাইট নয়। তাহলে এই যে প্রপার্টি অ্যাক্ট, অর্থাৎ সম্পত্তির যে অধিকার, সেই অধিকারটা এখন কি অবস্থা রয়েছে? সেটা কি আর কোনো অধিকারই নয়? অর্থাৎ সম্পত্তির অধিকার কি আর কোনো সংবিধানের মধ্যে নেই? হ্যাঁ, সংবিধানের মধ্যে সেটা আছে। এখন সেটা স্ট্যাটাস হচ্ছে সম্পত্তির অধিকারটা হচ্ছে এখন লিগাল রাইটের মধ্যে পড়ে। এখন এটা ফান্ডামেন্টাল রাইটের পড়ে না, এটা লিগাল রাইটের মধ্যে পড়ে। এবং এই লিগাল রাইটটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা 300A আর্টিকেলে রয়েছে। 300A আর্টিকেল, এটা একটু মনে রাখা দরকার রয়েছে। সেটা 32 নম্বর ধারা। 32 নম্বর ধারায় বলা হয়েছে যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অর্থাৎ প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, প্রতিবিধানের অধিকার অর্থাৎ হচ্ছে যে যদি সরকার বা অন্য কোনো সংস্থা যদি আমার ফান্ডামেন্টাল রাইটস যদি হরণ করে, তাহলে সেক্ষেত্রে আমি কোর্টে চলে যেতে পারবো, সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করা যেতে পারে। এবং সেটাই হচ্ছে সংবিধান, মানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো আছে দুটো কোর্ট, মেনলি সুপ্রিম কোর্ট 32 32 নম্বর ধারায় তারা কনস্টিটিউশনাল রেমেডিসটাকে ফলো করে। 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এই সাংবিধানিক যে প্রতিবিধান, তার অধিকারটাকে মেনটেন করে, তার একটা অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের। এবং 226 নম্বর ধারায় রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে, সেই হাইকোর্টগুলো সাংবিধানিক প্রতিবিধান করতে পারে। 226 নম্বর ধারায় রাজ্যের হাইকোর্ট এবং 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এই রেমেডিস, কনস্টিটিউশনাল রেমেডিস এটাকে ফলো করে। এবং এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার, যে এই যে কনস্টিটিউশনাল রেমেডিস রয়েছে, এই কনস্টিটিউশনাল রেমেডি 32 নম্বর ধারায় যে সুপ্রিম কোর্টের যে এখতিয়ার রয়েছে, সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই অগ্রাহ্য করতে পারবে না। অর্থাৎ ধরা যাক কেউ রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে, সেই হাইকোর্টগুলো সংবিধান সংশোধন করে, মানে কনস্টিটিউশনাল রেমেডিস তারা ফলো করে। ঠিক আছে, 226 নম্বর ধারায় রাজ্যের হাইকোর্ট কিন্তু এই কনস্টিটিউশনাল রেমেডিসের জন্য তারা বাধ্য নয়। ঠিক আছে, অর্থাৎ কারো সংবিধান হরণ হচ্ছে, আম্বেদকর